আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। সুপ্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীগণ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দণ্ডবিধি নিয়ে। দণ্ডবিধির সেই সকল ধারা আমি আলোচনা করব যেগুলো আপনারা অনেকেই ভুলভাবে পড়ে থাকেন। আবার কিছু ধারা আমি আলোচনা করব যেগুলো সহজ কিন্তু আপনারা এড়িয়ে যান, অর্থাৎ সেই বিষয়গুলো আপনাদের নজরে আসে না। তো সেই বিষয়গুলো আমি গুরুত্ব দিয়ে আজকে আপনাদের বুঝাবো। প্রথমে আমরা আলোচনা করব দণ্ডবিধির ধারা ৫৪ এবং ৫৫। বিগত সালের প্রশ্নগুলোতে দেখা যায় যে ৫৪ এবং ৫৫ ধারা থেকে প্রশ্ন আসে, কিন্তু স্টুডেন্টরা এখানে অনেকেই ভুল করে বসে। সেই ভুলটা কি? যেমন ৫৪ ধারায় বলা হয়েছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড সরকার হ্রাস করে দণ্ডবিধিতে প্রদত্ত যে কোনো শাস্তি দিতে পারবে, অর্থাৎ মৃত্যুদণ্ড থেকে কমিয়ে দণ্ডবিধিতে প্রদত্ত বা দণ্ডবিধিতে প্রদান করা যায় এরকম যে কোনো শাস্তি সরকার দিতে পারবে। আর ৫৫ ধারাতে বলা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড কমিয়ে সরকার অনধিক ২০ বছর কারাদণ্ড দিতে পারবে। এখানে অনেকে যে ভুলটা করে থাকেন যে দুইটা ক্ষেত্রে তারা ২০ বছর উত্তর করে থাকেন, কিন্তু খেয়াল করতে হবে যে মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড কোনটা উল্লেখ আছে। যদি মৃত্যুদণ্ড হয় তাহলে দণ্ডবিধিতে প্রদত্ত অন্য যে কোনো শাস্তি, যেমন যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ১০ বছর, হতে পারে ৭ বছর এরকম। আর যদি সেটা যাবজ্জীবন কারাদণ্ড হয় সেক্ষেত্রে সরকার কমিয়ে অনধিক ২০ বছর কারাদণ্ড দিতে পারবে। সুতরাং কোথায় ২০ বছর কারাদণ্ড হবে আর কোথায় দণ্ডবিধিতে প্রদত্ত অন্য যে কোনো শাস্তি হবে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর আমি আলোচনা করব ৫৭ ধারা। ৫৭ ধারায় বলা হয়েছে যে যখন যাবজ্জীবন কারাদণ্ডকে ফ্র্যাকশন করা হবে, অর্থাৎ ভগ্নাংশ করার প্রয়োজন হবে, যাবজ্জীবন কারাদণ্ডকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড গণ্য করতে হবে। এখানে আমরা যে ভুলটা করে থাকি শুধু ৩০ বছরের কারাদণ্ড এই বিষয়টা আমরা মনে রাখি, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে এটা ৩০ বছরের সশ্রম কারাদণ্ড। আবার অনেকে এটা বুঝে উঠতে পারেন না যে যাবজ্জীবন কারাদণ্ডকে কেন ফ্র্যাকশন বা ভগ্নাংশ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে ৬৫ ধারা আমরা আলোচনা করতে পারি। দণ্ডবিধির ৬৫ ধারায় বলা হয়েছে যে কারাদণ্ড এবং অর্থদণ্ডের ক্ষেত্রে যদি অর্থদণ্ড প্রদান না করে তাহলে ওই অপরাধের যে সর্বোচ্চ শাস্তির তার ১/৪ কারাদণ্ড প্রদান করা যাবে, অর্থাৎ অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের যে বিধান সেক্ষেত্রে প্রযোজ্য হবে ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির ১/৪। এখন আমরা যদি দেখি যে দণ্ডবিধির ৩১১ ধারাতে ঠগ বা থাগের শাস্তি উল্লেখ করা আছে, সেখানে বলা হয়েছে যে থাগের শাস্তি হবে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখন এইরকম কোনো অপরাধে যখন আদালত কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দিল এবং ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দিল, ওই ব্যক্তি যদি এখন ২০,০০০ টাকা অর্থদণ্ড সেটা যদি প্রদান করতে না পারে তাহলে তাকে কি করতে হবে? কারাদণ্ড ভোগ করতে হবে। এখন কত বছর কারাদণ্ড ভোগ করতে হবে? কিছুক্ষণ আগে আমরা বলেছি যে যাবজ্জীবন কারাদণ্ডকে ফ্র্যাকশন করার প্রয়োজন হলে ৩০ বছর কারাদণ্ড গণ্য করতে হয়। যেহেতু তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, সেহেতু তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ডকে ৩০ বছর গণ্য করতে হবে আগে, এবং ৩০ বছরের ১/৪, অর্থাৎ ৭.৫ বছর। তো সুতরাং ওই ২০,০০০ টাকা অর্থদণ্ড যদি সে প্রদান করতে না পারে তাহলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে ৭.৫ বছর অনধিক। এটা কিন্তু ফিক্সড না, আদালত একদিন থেকে শুরু করে ৭.৫ বছর পর্যন্ত কারাদণ্ডের আদেশ দিতে পারবে। কেন? কারণ হচ্ছে এখানে যাবজ্জীবন কারাদণ্ডকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড গণ্য করা হয়েছে। এরপর আমরা আলোচনা করব ৭০ ধারা, যা প্রায় সবাই ভুল করে থাকে। ৭০ ধারাতে বলা হয়েছে যে অর্থদণ্ড আদায়ের সাধারণ সময়সীমা হচ্ছে আপনার ৬ বছর, কিন্তু যদি এর চেয়ে বেশি শাস্তি দেয় তাহলে যতদিন শাস্তি দিল ততদিনের মধ্যে আদায় করা যাবে। এই তথ্যটা অনেকে স্কিপ করে যান, তা আমি এটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। চুরির শাস্তি ৩ বছর কারাদণ্ড, সাথে অর্থদণ্ড দেওয়া যায়। এখন এরকম একটা অপরাধে, অর্থাৎ চুরির অপরাধে যদি আদালত এরকম শাস্তি দেয় যে ৩ বছর কারাদণ্ড এবং ৩০,০০০ টাকা অর্থদণ্ড, এই ৩০,০০০ টাকা আদায় করা যাবে ৬ বছরের মধ্যে, কারণ সাধারণ সময়সীমা হচ্ছে কত বছর? ৬ বছর। কিন্তু আদালত যদি বাসগৃহে চুরি জন্য শাস্তি দেয় সেক্ষেত্রে আদালত ৭ বছর কারাদণ্ড দিতে পারে এবং অর্থদণ্ড দিতে পারে। ধরেন আদালত বাসগৃহে চুরির জন্য ৭ বছর কারাদণ্ড দিল এবং
7,000 টাকা অর্থদণ্ড প্রদানের আদেশ দিল। এই অর্থদণ্ড আদায় করা যাবে 7 বছরের মধ্যে। কেন? কারণ হচ্ছে 6 বছরের বেশি শাস্তি দিয়েছে। ঠিক একই রকমভাবে প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তিকে যদি আপনি আত্মহত্যায় সহায়তা করেন, সেক্ষেত্রে আপনার অপরাধের শাস্তি হচ্ছে 10 বছর কারাদণ্ড। আদালত এরকম অপরাধে 8 বছর কারাদণ্ড দিল এবং অর্থদণ্ড প্রদানের আদেশ দিল। এই অর্থদণ্ড আদায় করা যাবে 8 বছরের মধ্যে। আর যদি আদালত 10 বছর কারাদণ্ড দিত এবং অর্থদণ্ড দিত, তাহলে অর্থদণ্ড আদায় করা যেত 10 বছরের মধ্যে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, এই তথ্যটি কিন্তু অনেকে স্কিপ করে যান, যে কারণে এই বিষয়টা ভুল হয়ে যায় যে সাধারণ সময়সীমা 6 বছর, কিন্তু 6 বছরের বেশি যদি কারাদণ্ড দেয়, যতদিন কারাদণ্ড দিবে ততদিনের মধ্যে অর্থদণ্ড আদায় করা যাবে। এরপর আমরা আলোচনা করব 100 ধারা। 100 ধারায় আমরা জানি যে 6টা ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটা শব্দ আছে যে শব্দের গুরুত্ব আমরা অনেকেই বুঝি না। 100 ধারার এই 6টা ক্ষেত্রেই অ্যাসল্ট বা আক্রমণ শব্দটি উল্লেখ করা আছে। অ্যাসল্ট বা আক্রমণের গুরুত্ব কি? যেমন আমরা জানি যে ধর্ষণের অভিপ্রায়ে যদি আক্রমণ করে, তাহলে তাকে কি করা যাবে? মেরে ফেলা যাবে প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে। এখন কোনো ব্যক্তি যদি ধর্ষণের ইচ্ছা পোষণ করে বা অস্বাভাবিক কামনা চরিতার্থ করার ইচ্ছা পোষণ করে, আপনি কি তাকে মেরে ফেলতে পারবেন? উত্তর হচ্ছে না। কেন না? কারণ এখানে অ্যাসল্ট নেই। তো সুতরাং অ্যাসল্ট না থাকলে, বা যদি আমরা বলি যে সাধারণ অর্থে ইচ্ছা প্রকাশ করেছে, অভিপ্রায় ব্যক্ত করেছে, তখন কিন্তু আপনি তাকে মেরে ফেলতে পারবেন না, কারণ এখানে সুনির্দিষ্ট শর্ত উল্লেখ করা আছে যে অ্যাসল্ট বা আক্রমণ থাকতে হবে। এরপর আমরা আলোচনা করব দণ্ডবিধির 109, 115 এবং 116 ধারা, যা অনেকের কাছে জটিল মনে হয় যে অপরাধের সহায়তা করলে বা অ্যাবেটমেন্ট করলে কি শাস্তি হবে। অ্যাবেটমেন্টের এই শাস্তিটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা 3টি ধারা একত্রে আলোচনা করে বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা দেখব 109 ধারা, যেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অপরাধের সহায়তা করে অর্থাৎ অ্যাবেটমেন্ট করে, সেক্ষেত্রে যে অপরাধের জন্য তিনি অ্যাবেটমেন্ট করলেন সেই অপরাধটি যদি সংগঠিত হয়, কমিটেড হয়, সেক্ষেত্রে অ্যাবেটমেন্টের যদি কোনো শাস্তি দণ্ডবিধিতে উল্লেখ করা না থাকে, তাহলে ওই মূল অপরাধ যেটা সংগঠিত হলো, ওই অপরাধের যে শাস্তি, অ্যাবেটমেন্টেরও একই শাস্তি হবে। আমরা একটি উদাহরণ দেখি। যেমন দণ্ডবিধির 302 ধারাতে খুনের শাস্তি উল্লেখ করা আছে, কিন্তু খুনের অপরাধে যদি সহায়তা করা হয় তার শাস্তি কত হবে সেটা কিন্তু দণ্ডবিধিতে উল্লেখ করা নেই। এখন আপনি কোনো ব্যক্তিকে উস্কানি দিলেন যে অমুককে খুন করতে হবে, সেই ব্যক্তি অমুককে খুন করলো, তার জন্য শাস্তি হবে 302 ধারায় যে নির্দিষ্ট শাস্তি আছে সেটা। আপনি তাকে উস্কানি দিয়ে অপরাধে সহায়তা করেছেন। এখন খুনের অপরাধে যদি আপনি সহায়তা করেন, উস্কানি দেন, তার জন্য দণ্ডবিধিতে কি নেই? নির্দিষ্ট কোনো শাস্তি উল্লেখ করা নেই। সুতরাং ওই ব্যক্তির 302 ধারা অনুযায়ী যে শাস্তি হয়েছে, আপনার 109 ধারা অনুযায়ী ওই একই শাস্তি হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে দুটো শর্ত, যে যখন কোনো একটা অপরাধ সংগঠিত হয়ে যায়, সেই অপরাধে যদি কেউ অ্যাবেটমেন্ট করে, সেই অ্যাবেটমেন্টের যদি শাস্তি উল্লেখ করা না থাকে, ওই অপরাধের যে শাস্তি, অ্যাবেটমেন্টেরও তখন একই শাস্তি হবে। কিন্তু যদি এরকমটা হয়, আপনি যে অপরাধে অ্যাবেটমেন্ট করলেন অর্থাৎ উস্কানি দিলেন, সেই ব্যক্তি সেই অপরাধটি সংগঠিত করতে পারলো না বা অপরাধটি সংগঠিত হলো না, তখন আপনার কি শাস্তি হবে? খেয়াল রাখবেন, আপনি যখন কোনো ব্যক্তিকে একটা অপরাধ করার জন্য উস্কানি দিবেন, সেটাই একটা অপরাধ। সেই ব্যক্তি যদি অপরাধটি করতে অস্বীকারও করে অথবা সেই ব্যক্তি যদি চেষ্টা করে ব্যর্থ হয়, তারপরেও সেটা কি হবে? অপরাধ হিসেবে গণ্য হবে। কার? আপনার। অর্থাৎ আপনি কি করেছেন? উস্কানি দিয়েছেন। তো সুতরাং এই ক্ষেত্রে আপনি দণ্ডবিধির 115 ধারা অনুযায়ী শাস্তি পাবেন। দণ্ডবিধির 115 ধারায় বলা হয়েছে যে যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে যদি আপনি কাউকে উস্কানি দেন, অর্থাৎ আপনি কাউকে খুন করার জন্য উস্কানি দিলেন, সেই ব্যক্তি খুন করতে রাজি হলো না, তার কোনো অপরাধ হয়নি, কিন্তু আপনার অপরাধ হয়েছে এবং আপনি শাস্তি পাবেন এখানে 7 বছর কারাদণ্ড। আর যদি এরকম হয় যে আপনি যাকে উস্কানি দিলেন সেই ব্যক্তি তাকে খুন করার চেষ্টা করলো, চেষ্টা করতে গিয়ে হার্ট করেছে, তাহলে আপনার শাস্তি, অর্থাৎ আপনি যে অ্যাবেটমেন্ট করেছেন, আপনার শাস্তি হবে 14 বছর কারাদণ্ড। তাহলে আমরা এখানে দুটো বিষয় দেখলাম, যে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে যদি অ্যাবেটমেন্ট করা হয়, সেই অপরাধটি যদি সংগঠিত না হয়, তাহলে অ্যাবেটমেন্টের জন্য শাস্তি হবে হচ্ছে 7 বছর কারাদণ্ড। আর যদি হার্ট হয় অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে শাস্তি হবে 14 বছর কারাদণ্ড। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো গেল মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ,
যদি এর চেয়ে ছোট কোনো অপরাধে যদি কেউ অ্যাবেটমেন্ট করে এবং সেই অপরাধটি যদি সংগঠিত না হয়, তাহলে 116 ধারায় বলা হয়েছে সেক্ষেত্রে ওই অপরাধের সর্বোচ্চ শাস্তির 4/1 আপনার শাস্তি হবে। তো সুতরাং অ্যাবেটমেন্টের ক্ষেত্রে কিন্তু শাস্তির বিধান আপনারা খেয়াল করবেন, যে অপরাধে অ্যাবেটমেন্ট করা আছে সেই অপরাধ সংগঠিত হলে 109 ধারা অনুযায়ী অ্যাবেটর শাস্তি পাবে, আর যদি সেই অপরাধটি বড় অপরাধ এবং অপরাধটি সংগঠিত হয়নি তখন 115 ধারায় শাস্তি হবে, আর যদি ছোট অপরাধ হয় অর্থাৎ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য ব্যতীত অন্য কোনো কারাদণ্ডযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে 116 ধারায় শাস্তি হবে। সুপ্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীগণ, আমি আপনাদের সাথে আলোচনা করছি দণ্ডবিধির সেই সকল বিষয় যেগুলো অনেকেই স্কিপ করে যান বা আপনারা পড়ার সময় যেগুলোকে গুরুত্ব দেন না, অথবা আপনারা ভুলভাবে পড়েন, অথবা যে বিষয়গুলো আপনারা অনেক সময় পড়তে গিয়ে বুঝতে পারেন না। তো সেই বিষয়গুলো আমি আলোচনা করছি। আমি আরও অনেকগুলো ধারা আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে আপনাদের জন্য ছোট্ট একটি তথ্য। আমরা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য 1 নভেম্বর থেকে একটি বিশেষ কোর্স চালু করতে যাচ্ছি। সেই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে আমরা আপনাদের জন্য একটি শর্ট সাজেশন প্রস্তুত করেছি, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট থেকে বিগত সালের প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করে যে ধারাগুলো থেকে বা যে বিধি অনুচ্ছেদগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমরা নির্ধারণ করেছি। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্য আমরা 20টি ধারা সিলেক্ট করেছি, তামাদি আইনের জন্য আমরা 15টি ধারা এবং 50টি অনুচ্ছেদ সিলেক্ট করেছি, আবার দণ্ডবিধির জন্য আমরা 140টি, ফৌজদারি কার্যবিধির জন্য আমরা 140টি। এভাবে প্রত্যেকটা আইন থেকে আমরা শুধু গুরুত্বপূর্ণ ধারাগুলো যেগুলো থেকে বিগত সালে প্রশ্ন এসেছে, আগামীতে প্রশ্ন আসতে পারে, এইরকম ধারা আমরা বিশ্লেষণ করে সিলেক্ট করেছি। আর সেই শর্ট সাজেশনের ভিত্তিতে আমরা একটা শর্ট নোট প্রস্তুত করেছি, অর্থাৎ যে ধারাগুলো আমরা সাজেশনে রেখেছি সেই ধারাগুলোই আমরা বিস্তারিতভাবে এবং সহজ সাবলীলভাবে আমরা উপস্থাপন করেছি। আপনারা আমার হাতে একটি লেকচার শিট দেখতে পাচ্ছেন, যেটা বোনাফাইড ল একাডেমি সম্প্রতি প্রকাশ করেছে। এটাই হচ্ছে সেই শর্ট নোট যেখানে আমরা শর্ট সাজেশন দিয়েছি এবং সেই শর্ট সাজেশনের ধারা, বিধি, অনুচ্ছেদগুলোকে আমরা খুব সহজ সাবলীলভাবে এখানে উপস্থাপন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন লেকচার শিটটি। আমরা এই লেকচার শিটটি স্পেশালভাবে তৈরি করেছি এবং এই লেকচার শিটের আলোকে আমরা ক্লাসগুলো নিব। মোট 16টি ক্লাস হবে। সেই 16টি ক্লাস হবে জুম মিটিংয়ের মাধ্যমে অনলাইনে। সবগুলো ক্লাসই রেকর্ড করার ব্যবস্থা থাকবে। আপনি যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করেন আপনি কিন্তু সেই ক্লাসটি রেকর্ড শুনতে পারবেন। আর এই 16টি ক্লাস নেওয়া হবে এই নোটের আলোকেই। কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। ক্লাস শুরু হবে 1 নভেম্বর। ক্লাসগুলো হবে হচ্ছে আপনার রাত 9টার সময়। এছাড়াও আপনাদের জন্য একটি বিশেষ অফার আছে। আপনারা যদি 2000 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হন সেক্ষেত্রে আপনারা এই স্পেশাল নোটটি ফ্রি পাবেন। অর্থাৎ এই কোর্সে আপনারা পাচ্ছেন স্পেশাল শর্ট সাজেশন, সেই সাজেশনের ভিত্তিতে স্পেশাল এই শর্ট নোট পাচ্ছেন, 16টি ক্লাস এবং সবগুলো ক্লাসের রেকর্ডিং। কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। আপনি ভর্তি হলে আপনাকে সাথে সাথেই এই হ্যান্ড নোটটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে এবং আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলব, সেই গ্রুপে আপনাদেরকে যুক্ত করা হবে। ক্লাস শুরু হবে 1 নভেম্বর, কিন্তু ভর্তির শেষ সময় হচ্ছে 20 অক্টোবর, কারণ আমরা মাত্র 100 জনকে এই সুযোগটি দিতে পারবো। তো যারা ভর্তি হতে ইচ্ছুক ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে অবশ্যই 20 অক্টোবরের মধ্যে ভর্তি হয়ে যাবেন। আর যারা শুধু এই লেকচার শিটটি সংগ্রহ করতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই নোটটি সংগ্রহ করতে পারবেন। এর মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন তাহলে এই নোটটিও ফ্রি পাচ্ছেন, তখন কোর্সের মূল্য কিন্তু মাত্র 1000 টাকা হচ্ছে। অর্থাৎ 16টি আপনি স্পেশাল ক্লাস পাচ্ছেন, গাইডলাইন পাচ্ছেন এবং এই ক্লাসগুলোতে আপনি কিভাবে পড়তে হবে, কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে, আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। তো সুতরাং আপনি চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, অথবা আপনি যদি শুধু এই হ্যান্ড নোটটি সংগ্রহ করতে চান, স্পেশাল যে নোটটি সংগ্রহ করতে চাইলে ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটি কথা না বললেই নয়, আপনারা ভাবতে পারেন যে এই শর্ট সাজেশন বা শর্ট নোটের বৈশিষ্ট্যটা কি। দেখেন 29 নভেম্বর পরীক্ষা হবে। এখনও অনেকে আছেন যে পড়াশোনা শুরু করেননি বা শুরু করেছেন কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না। এখন এই সময় আপনি কি পড়বেন, কতটুকু পড়বেন, কতটুকু বাদ দিবেন, কোন সাবজেক্ট থেকে কিভাবে পড়তে হয়, এই বিষয়গুলো কিন্তু ঠিক করতে করতে আপনার সময় শেষ হয়ে যাবে। তো আপনার জন্য আমরা এর জন্য কি করেছি,
সুন্দরভাবে গুছিয়ে এই নোটটি প্রস্তুত করেছি। অর্থাৎ আপনাকে আর এখন ভাবতে হবে না যে আমি কি পড়বো আর কি পড়বো না, কোনটা বাদ দিব কোনটা বাদ দিব না। যা পড়তে হবে, যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই কিন্তু আমরা এই নোটের মধ্যে দিয়েছি। তো এবং গতবারও কিন্তু আমরা এরকম একটা স্পেশাল সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশন থেকে কিন্তু প্রায় যে ধারাগুলো দিয়েছিলাম সেখান থেকে প্রায় 85টা প্রশ্ন কিন্তু কমন পড়েছে। অর্থাৎ এই সাজেশনটা অনুসরণ করলে আপনি যদি ভালোভাবে পড়েন এই নোটটা এবং আপনি যদি চর্চা করেন, অর্থাৎ নোটটা পড়ার পাশাপাশি যদি আপনি বাসায় চর্চা করেন, ইনশাল্লাহ আপনি পাস করে যেতে পারেন। এখনো সময় আছে, আর সময়গুলো নষ্ট করবেন না। আপনারা এই গাইডলাইনের মধ্যে থেকে এবং স্পেশালি এই নোটটি সংগ্রহ করে আপনার প্রস্তুতিকে যথাযথভাবে সম্পন্ন করার জন্য আমাদের ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো আমি আপনাদের সাথে আলোচনা করছি আজ দণ্ডবিধি। দণ্ডবিধির সেই ধারাগুলোই আমি আলোচনা করছিলাম, যে ধারাগুলো আপনারা সহজ কিন্তু অনেক সময় স্কিপ করে যান, অথবা আপনারা পড়েন কিন্তু কিছু বিষয় আছে আপনারা ধরতে পারেন না, বুঝে উঠতে পারেন না, বা এমন একটা তথ্য যেটা গুরুত্বপূর্ণ অথবা আপনারা বুঝতে পারছেন না যে এটা আপনারা বাদ দিয়ে দিচ্ছেন। আবার কিছু ধারা আছে আপনারা ভুলভাবে পড়েন। আমি সেই বিষয়গুলোই আলোচনা করছি। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব 121 ধারা। দণ্ডবিধির 121 ধারায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শাস্তির বিধান আছে। এই অপরাধটি অনেক বড় অপরাধ, কারণ এই অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড পর্যন্ত, অর্থাৎ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। কিন্তু এই অপরাধটি আমল অযোগ্য, নন কগনিজেবল অফেন্স। এটা অনেকেই বুঝে উঠতে পারে না যে এত বড় অপরাধ এটা কেন নন কগনিজেবল হলো। স্বাভাবিকভাবে সবাই মনে করে বড় অপরাধগুলো আমলযোগ্য হয়, কিন্তু 121 ধারার অপরাধটি হচ্ছে আমল অযোগ্য, কারণ এটা একটু সেন্সিটিভ অফেন্স। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যেটা সাধারণত আপনার রাজনীতি সহ আনুষঙ্গিক বিষয়ের সাথে সম্পর্কিত, যেই কারণে এটা আমল অযোগ্য রাখা হয়েছে, যাতে পুলিশ কাউকে হয়রানি করতে না পারে। আমল অযোগ্য অপরাধ মানে কি? পুলিশ উইদাউট ওয়ারেন্টে তাকে অ্যারেস্ট করতে পারবে না এবং থানায় কোনো মামলা দায়ের করা যাবে না। মামলাটি কোথায় দায়ের করতে হবে? কোর্টে দায়ের করতে হবে, এবং কোর্ট ওয়ারেন্ট দিলেই কেবল এই ধারাতে কাউকে অ্যারেস্ট করা যাবে। এরপর আমরা আলোচনা করব 124-এর এ ধারা, রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতায় আপনারা যে ভুলটা করেন, যে এই ক্ষেত্রে আপনারা সংজ্ঞাটা ভুল করেন, শাস্তিটাও ভুল করেন। যদিও আমি বাংলায় বলছি রাষ্ট্রদ্রোহিতা, ইংলিশ হচ্ছে সেডিশন। এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে রাষ্ট্রদ্রোহিতা শব্দটা ব্যবহার করলেও মূলত সংজ্ঞার মধ্যে উল্লেখ করা আছে যে আইন দ্বারা গঠিত, আইন দ্বারা অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী গঠিত যে আইনানুগ সরকার, সেই সরকার উৎখাত করা বা সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ ইত্যাদি তৈরি করার চেষ্টা করাটাই হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। তো সুতরাং শব্দটা রাষ্ট্রদ্রোহিতা হলেও এখানে মূল এলিমেন্ট হচ্ছে সরকার বা গভর্নমেন্ট। কোন গভর্নমেন্ট? আইন অনুযায়ী গঠিত গভর্নমেন্ট। এখন আমরা দেখব শাস্তিটা কি ভুল করি। অনেকেই মনে করেন রাষ্ট্রদ্রোহিতার শাস্তি এত বড় অপরাধ, নিশ্চয় এর শাস্তি হবে মৃত্যুদণ্ড, কিন্তু না, এর সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, এবং এর শাস্তিটাও একটু পিকুলিয়ার বা অদ্ভুত। কিরকম? 124-এর এই ধারায় বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা এর চেয়ে কম কোনো কারাদণ্ড, সাথে অর্থদণ্ড যোগ করা যেতে পারে, অথবা অনধিক 3 বছর কারাদণ্ড, অথবা এর চেয়ে কম কোনো কারাদণ্ড, সাথে অর্থদণ্ড যোগ করা যেতে পারে, অথবা শুধু অর্থদণ্ড। তো সুতরাং যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে, এর চেয়ে কম শাস্তি দেওয়া যেতে পারে সেটাও বলা আছে, আবার 3 বছরের কথা উল্লেখ আছে, আবার শুধু অর্থদণ্ডেরও উল্লেখ আছে। তো সুতরাং এটা অনেক বড় অপরাধ হলেও এর শাস্তি কিন্তু এরকম হতে পারে যে শুধুই অর্থদণ্ড, অনলি ফাইন, এরকমটা হতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে এই রাষ্ট্রদ্রোহিতার অপরাধটিও কিন্তু আমল অযোগ্য, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার মামলায় পুলিশ কাউকে উইদাউট ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারবে না। এরপর আমরা আলোচনা করব দণ্ডবিধির ধারা 303, যা সবাই আপনারা পড়েন, কিন্তু এখানে একটা শব্দকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে আপনার। দণ্ডবিধির 303 ধারা কি বলা আছে? বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি খুন করে অর্থাৎ মার্ডার করে, তাহলে তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। এখন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কালপাবল হোমিসাইড করে বা অ্যাটেম্প টু মার্ডার করে, তখনই কি 303 ধারা প্রযোজ্য হবে? উত্তর হচ্ছে না, কারণ এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে মার্ডার। তো সুতরাং যদি সে খুন করে তাহলেই সে 303 ধারা শাস্তি পাবে। এখন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি 299 ধারার সংজ্ঞার যে অপরাধ অর্থাৎ অপরাধমূলক নরহত্যা সেই অপরাধ করে, তখন কিন্তু তাকে 304 ধারায় শাস্তি দিতে হবে, অথবা সে যদি অ্যাটেম্প টু মার্ডার করে তখন তাকে 307 ধারায় শাস্তি দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমি 307 ধারা আলোচনা করব। এখানেও কিন্তু এরকম একটা বিষয় আছে যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি
অ্যাটেম্প টু মার্ডার করতে গিয়ে যদি হার্ট করে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন খেয়াল করেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি অ্যাটেম্প টু মার্ডার করলে কিন্তু শাস্তি মৃত্যুদণ্ড না, অ্যাটেম্প টু মার্ডার করতে গিয়ে হার্ট করলে। এখন এই কথাটাকে আমি কেন গুরুত্ব দিচ্ছি, আপনারা অনেকে এভাবে পড়েন বা অনেকেই পড়ানো এভাবে যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি অ্যাটেম্প টু মার্ডার করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। না, এখানে অবশ্যই উল্লেখ করতে হবে যে অ্যাটেম্প টু মার্ডার করতে গিয়ে যদি হার্ট করে, আঘাত করে, তাহলে শাস্তি হবে শুধুই মৃত্যুদণ্ড। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমি আলোচনা করব 325 ধারা। 325 ধারার এখানে আপনারা যে বিষয়টি গুরুত্ব দেবেন সেটা হচ্ছে 325 ধারার অপরাধ পূর্বে ছিল জামিনযোগ্য, বর্তমানে এটাকে জামিন অযোগ্য করা হয়েছে। অর্থাৎ 2025 সালে যে ফৌজদারি কার্যবিধি সংশোধন হয়েছে, সংশোধন করে দণ্ডবিধির 325 ধারার যে অপরাধ অর্থাৎ গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্ট, সেই অপরাধ এখন থেকে কি হবে, জামিন অযোগ্য বলে বিবেচিত হবে। এরপর আমরা আলোচনা করব 350 ও 351 ধারা। দণ্ডবিধির 350 ও 351 ধারা আপনারা অনেকেই গুলিয়ে ফেলেন, বুঝে উঠতে পারেন না যে একটার সাথে আরেকটার পার্থক্যটা কি বা এই দুটো অপরাধের আসলে বিষয়বস্তুটা কি। আমরা জানি যে দণ্ডবিধির 350 ধারায় ক্রিমিনাল ফোর্স বা অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা আছে এবং 351 ধারায় অ্যাসল্ট বা আক্রমণের সংজ্ঞা আছে। ক্রিমিনাল ফোর্সের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে যে কোনো অপরাধ করার জন্য যদি কোনো ব্যক্তি বল প্রয়োগ করে অথবা কোনো ব্যক্তিকে ভয় দেখানো, বিরক্ত করার জন্য বা তার ক্ষতি করার জন্য যদি বল প্রয়োগ করে তাহলে সেটা অপরাধমূলক বল প্রয়োগ। আর 351 ধারায় বলা আছে অ্যাসল্টের ক্ষেত্রে যে যদি ভিকটিমের এরকম আশঙ্কা জাগে, রিজনেবল যদি অ্যাপ্রিহেনশন হয় যে তার উপর অপরাধমূলক বল প্রয়োগ করা হতে পারে, তখনই সেটা হবে হচ্ছে আক্রমণ বা অ্যাসল্ট। এখন এই দুটো অপরাধের পার্থক্য বোঝার জন্য আমি একটি উদাহরণ বলছি, খেয়াল করবেন। একটি নৌকায় একজন ব্যক্তি বসে আছে যে সাঁতার জানে না, নৌকাটি রশি দিয়ে বাঁধা, আপনি সেই রশিটি খুলে দিলেন, নৌকাটি স্রোতে ভাসতে শুরু করলো, ওই ব্যক্তি ভয় পেয়ে গেল, আপনি তাকে ভয় দেখানোর জন্য কাজটি করেছেন, এক্ষেত্রে আপনি অপরাধমূলক বল প্রয়োগের জন্য দায়ী হবে। আরেকটি ঘটনা হচ্ছে এরকম, একজন ব্যক্তি নৌকায় বসা আছে, আপনি তাকে ভয় দেখানোর জন্য নৌকার রশিটি ধরলেন এবং খুলতে উদ্যত হলেন, যেন আপনি কি করবেন, নৌকাটি ভাসিয়ে দিবেন স্রোতে। এই যখনই আপনি উদ্যত হলেন অর্থাৎ তাকে ভয় দেখাচ্ছেন, তখন সেটা হবে অ্যাসল্ট বা আক্রমণ। আরো সহজ করে যদি বলি যে আপনি যদি কোনো ব্যক্তিকে ধাক্কা দেন বা ঘুষি মারেন তাহলে সেটা ক্রিমিনাল ফোর্স হবে। আর যদি আপনি ঘুষি মারার আগে হাত মুষ্টিবদ্ধ করে তার মুখের সামনে নিয়ে বলেন যে নাকটা ঘুষি দিয়ে ফাটিয়ে দিব, এই যে নাকটা ঘুষি দিয়ে ফাটিয়ে দিব আপনি ভয় দেখালেন এবং ওই ব্যক্তির মনে আশঙ্কা যেগুলো আমার নাকটা বুঝি এই বুঝি যায়, তখন কিন্তু কি হবে, এটা অ্যাসল্ট হবে। অর্থাৎ আপনি কিন্তু এখনো ঘুষিটা মারেননি, ঘুষি মারার জন্য মুষ্টিবদ্ধ করেছেন। আমরা অনেক সময় অনেক ব্যক্তিকে দেখে অনেক হম্বিতম্বি করে যে ধরলে ধর, না ধরলে কিন্তু আজকে মেরে একদম শেষ করে ফেলবো। এই যে মেরে একদম শেষ করে ফেলবো আমরা যে হম্বিতম্বি করি, ওটাই আসলে অ্যাসল্ট। তো অ্যাসল্ট কিন্তু তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এখন যে ক্রিমিনাল ফোর্সের আগের ধাপটাই হচ্ছে অ্যাসল্ট। এরপর আমি আপনাদের সাথে আলোচনা করব 362 ধারা। তার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি বিষয় বলছি, সেটা হচ্ছে বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য আমরা একটি অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি, যার ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে। ক্লাসগুলো হবে জুম মিটিংয়ের মাধ্যমে, অর্থাৎ সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে এবং ক্লাস হবে মোট 16টি। এই 16টি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে আমরা প্রস্তুতি সম্পন্ন করাবো। আর এই ক্লাসগুলো আমরা নিব আমাদের বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত একটি স্পেশাল শর্ট সাজেশন এবং শর্ট নোটের ভিত্তিতে। অর্থাৎ আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেকচার শিটটি, বোনাফাইড ল একাডেমি সম্প্রতি এটা প্রকাশ করেছে আপনাদের জন্য। এখানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে বিগত সালের প্রশ্ন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যে ধারা বিধি অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা রেখেছি এই সাজেশনে, এবং সেই সাজেশনের ভিত্তিতে আমরা কি করেছি, সেই ধারা বিধি অনুচ্ছেদগুলো পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই ধারা বিধি অনুচ্ছেদের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে তুলে ধরেছি খুব সহজ সাবলীল ভাষায়, যাতে আপনার কাছে বিষয়টি সহজবোধ্য হয়। আমি আরেকটু খোলাসা করে বলি, আমরা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় কি করি, দণ্ডবিধি পড়া শুরু করি, 200-250 ধারা পড়ে ফেলি, আমাদের কিছু মনে থাকে কিছু মনে থাকে না, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন কিন্তু আপনার এই 200-250 ধারা থেকেই আসবে না, প্রশ্ন আসবে এমন সব ধারা থেকে যে ধারাগুলো গুরুত্বপূর্ণ। আর এই জন্য আমরা দণ্ডবিধিতে 140টি ধারা সিলেক্ট করেছি এবং 140টি ধারা আমরা এমনভাবে উপস্থাপন করেছি যে এই ধারাগুলোর যেখান থেকে প্রশ্ন আসতে পারে আমরা সেই বিষয়গুলোই তুলে দিয়েছি, আর সেই বিষয়গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন ধরেন আপনি সব সাবজেক্ট থেকে এরকম 200-250 করে ধারা পড়া শুরু করলেন,
বড় বড় আইন, ছোট আইনগুলো থেকে সবগুলো ধারা পড়লেন, আপনার হাতে কি সেই সময় আছে? বা আপনি যদি এত এত বেশি পড়েন, আপনি কি সব মনে রাখতে পারবেন? পারবেন না। তাহলে উত্তম কোনটা? উত্তম হচ্ছে প্রত্যেকটা আইন থেকে যে ধারাগুলো, যে বিধি অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ, সেইগুলোই ভালোভাবে পড়া। ঠিক এই কাজটাই আমরা করেছি আপনাদের জন্য। 29 নভেম্বর পরীক্ষা, এখন অক্টোবর মাস চলছে। আপনারা যদি এই সময় কি পড়বেন, কি পড়বেন না, কতটুকু পড়বো, কতটুকু বাদ দিব, এই বিষয়গুলো ঠিক করা শুরু করেন, তাহলে তো দেখা যাবে যে পরীক্ষা একদম চলে আসবে কাছাকাছি। পড়বেন কখন, প্রস্তুতি নেবেন কখন, আর পরীক্ষা দিবেন কখন। এই জন্যই আমরা আপনাদের জন্য এই স্পেশাল নোটটি প্রস্তুত করেছি। এই নোটের আলোকেই আমাদের ক্লাসগুলো হবে এবং জুম ক্লাসে স্ক্রিনে আপনাদেরকে দেখানো হবে, অর্থাৎ এই লেকচার শিটগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখানো হবে। আপনারা লেকচার শিটটি দেখতে পারবেন স্ক্রিনে, আর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে। কোর্স ফি হচ্ছে মাত্র 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন স্পেশাল শর্ট সাজেশন, সেই সাজেশন আলোকে স্পেশাল একটি হ্যান্ড নোট, এরপরে পাচ্ছেন 16টি ক্লাস এবং সবগুলো ক্লাসের রেকর্ড। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু এই নোটটিও সংগ্রহ করতে পারবেন। কিভাবে? ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে মাত্র 1000 টাকা পাঠিয়ে আপনি আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই নোটটি পাঠিয়ে দিব। তাহলে এই নোটের মূল্য হচ্ছে 1000 টাকা। কিন্তু আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন, তখন কিন্তু আপনি এই নোটটি এমনিতেই পাচ্ছেন, অর্থাৎ 2000 টাকার মধ্যে কিন্তু আপনি তখন 16টি ক্লাসও পাচ্ছেন, এই স্পেশাল হ্যান্ড নোটটি ফ্রি পাচ্ছেন। আপনারা যারা ভর্তি হবেন, ভর্তি হওয়া মাত্রই আমরা কি করব, এই নোটটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেব। কিন্তু ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে। তবে ভর্তির শেষ সময়সীমা হচ্ছে 20 অক্টোবর, কারণ আমরা মাত্র 100 জনকে এই সুযোগটি দিতে পারবো। আমাদের জুমের যে লিমিটেশন, সেখানে 100 জনকে নেওয়া যাবে। 100 জন ভর্তি হলে আমরা ভর্তি ক্লোজ করে দেব। সুতরাং দেরি না করে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারেন। আমি আপনাদের সাথে আলোচনা করছি দণ্ডবিধি। এখন আমি দণ্ডবিধির 362 ধারা আলোচনা করব। আপনারা জানেন অনেকেই যে দণ্ডবিধির 362 ধারায় অ্যাবডাকশন, অর্থাৎ আপনার অপহরণ বা অপবাহনের সংজ্ঞা দেওয়া আছে। এই অ্যাবডাকশন আমরা সংজ্ঞাটা জানি, কিন্তু একটা বিষয় আমরা এটা বুঝি না, সেটা হচ্ছে কি, অ্যাবডাকশন কি অপরাধ নাকি অপরাধের উপাদান? উত্তর হচ্ছে অ্যাবডাকশন হচ্ছে অপরাধের উপাদান। আপনারা খেয়াল করবেন 359 ধারায় কিডন্যাপিং এর সংজ্ঞা দেওয়া আছে, 360, 361 ধারায় কিডন্যাপিং এর সংজ্ঞা দেওয়া আছে এবং 363 ধারায় কিডন্যাপিং এর শাস্তি উল্লেখ করা আছে। কিন্তু অ্যাবডাকশনের সংজ্ঞা দেওয়া আছে 362 ধারায়, অ্যাবডাকশনের কোনো শাস্তি উল্লেখ করা হয়নি। অ্যাবডাকশন যখন নির্দিষ্ট উদ্দেশ্যে, অর্থাৎ 364, 365, 366 এই ধারাগুলোর উদ্দেশ্যে যখন অ্যাবডাকশন করবে, তখনই কেবল অ্যাবডাকশন অপরাধ হবে। তো সুতরাং শুধু অ্যাবডাকশন কিন্তু অপরাধ না, যেমনটা শুধু কিডন্যাপিং অপরাধ। কিডন্যাপিং আপনি কেন করেছেন সেটা প্রাসঙ্গিক না, কিডন্যাপিং করেছেন আপনি শাস্তি পাবেন 363 ধারা অনুযায়ী। কিন্তু অ্যাবডাকশন আপনি নির্দিষ্ট উদ্দেশ্য করলেই সেটা কি হবে, শাস্তিযোগ্য অপরাধ হবে। আর এর জন্য বলা হয় অ্যাবডাকশন হচ্ছে অপরাধ নয়, অপরাধের উপাদান। এরপর আমি যে ধারাটি আলোচনা করব, সেই ধারাটি বেশিরভাগ গাইড বইতে ভুল আছে এবং বেশিরভাগ শিক্ষকও এই ধারাটি ভুলভাবে পড়িয়ে থাকেন। সেটা হচ্ছে ধর্ষণের শাস্তি। দণ্ডবিধির 376 ধারায় ধর্ষণের শাস্তি উল্লেখ করা আছে। আপনারা যেভাবে পড়েন সেটা ভুল। আমি আবারও বলছি, অনেকেই, সবাই না, অনেকেই ভুলভাবে পড়েন এবং ভুলভাবে পড়ান। আমি এখন যে শাস্তিটা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দণ্ডবিধির 376 ধারা অনুযায়ী ধর্ষণের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটা হচ্ছে দণ্ডবিধির সাধারণ শাস্তি। কিন্তু যদি কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীকে ধর্ষণ করে, সেক্ষেত্রে তার শাস্তিটা কি হবে? সেক্ষেত্রে যদি নিজের স্ত্রীর বয়স 12 বছরের কম হয়, আবারও বলছি, যদি 12 বছরের কম হয়, তাহলে শাস্তি হবে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। অর্থাৎ ধর্ষণের সাধারণ যে শাস্তি, স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর বয়স যদি 12 বছরের কম হয় সেই একই শাস্তি। আর স্ত্রীর বয়স যদি 12 বছরের বেশি, 13 বছরের কম হয়, তাহলে তার শাস্তি হবে 2 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আর স্ত্রীর বয়স যদি 13 বছরের বেশি হয়, তাহলে সেটা ধর্ষণ হিসেবেই গণ্য হবে না। কারণ আপনারা বলতে পারেন যে ধারায় তো এইভাবে বলা নেই। আসলে ধারায় যেভাবে লেখা হয়েছে এটা অনেকেই বুঝতে পারেন না। ইংলিশটা একটু কঠিন, একটু জটিল বাক্য দিয়ে এই শাস্তিটা উল্লেখ করা হয়েছে, যে কারণে আপনাদের জন্য এটা কঠিন হয়ে যায়। আপনারা যদি বুঝতে চান, বুঝতে চেষ্টা করতে চান, তাহলে আপনাদেরকে ফৌজদারি কার্যবিধি দেখতে হবে। ফৌজদারি কার্যবিধির যে শিডিউল, যে শিডিউলে যে প্রত্যেকটা ধারার অপরাধের বর্ণনা করা আছে, যে কোন অপরাধ জামিনযোগ্য, কোন অপরাধ আমলযোগ্য, কোন অপরাধের বিচার কে করবে,
সেখানে আপনারা দেখবেন 376 ধারা এরকম পার্থক্য করা হয়েছে যে 12 বছরের নিচের শাস্তি হলে 12 বছরের নিচে হলে সেক্ষেত্রে সেই অপরাধের বিচার কারা করবে, আর 12 বছরের বেশি 13 বছরের কম হলে সেই অপরাধের বিচার কারা করবে। তো এক্ষেত্রে এই দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, 376 ধারার অপরাধটি কিন্তু আপনারা যে শাস্তিটা পড়েন সেই শাস্তিটা কিন্তু অনেকেই ভুলভাবে পড়েন। আশা করি আজ থেকে আপনাদের আর এই ভুলটা হবে না। আবার কিছু কিছু বিষয় আছে আপনারা এড়িয়ে যান, যেমন 380 ধারায় 380 ধারায় বাসগৃহে চুরির শাস্তি উল্লেখ আছে। আমরা শুধু এইটুকুই পড়ি যে বাসগৃহে চুরির শাস্তি 7 বছর, কিন্তু সেখানে কি বলা আছে? সেখানে বলছে যে কোনো বিল্ডিং অর্থাৎ দালান কোঠায় বা কোনো তাঁবু বা কোনো ভেসেল অর্থাৎ জাহাজ বা জলযানে যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তি হবে 7 বছর। সেই বিল্ডিং, সেই তাঁবু বা সেই জাহাজ যে কোনো উদ্দেশ্যে অর্থাৎ দুইটা উদ্দেশ্যের যে কোনো উদ্দেশ্যে যদি ব্যবহার করা, যেমন বসবাস করার জন্য অথবা কোনো সম্পদ রাখার জন্য, তাহলে খেয়াল করেন যে কোনো বিল্ডিং অর্থাৎ দালান কোঠা, তাঁবু বা জাহাজে যদি মানুষ বসবাস করার জন্য সেগুলো ব্যবহার করে অথবা কোনো সম্পদ বা সম্পত্তি রাখার জন্য ব্যবহার করে, সেক্ষেত্রে সেখানে চুরি করলে শাস্তি হবে 7 বছর কারাদণ্ড। এই বিষয়টা খেয়াল করবেন। এরপরে আমরা দেখব 391 ধারা ডাকাতির সংজ্ঞা। আপনারা তো সবাই জানেন ডাকাতির সংজ্ঞা, কিন্তু এখানে কিন্তু আপনারা কিছু বিষয় এড়িয়ে যান। যেমন আপনারা পড়েন যে 5 বা ততোধিক ব্যক্তি দস্যুতা করলে সেটাকে বলা হবে ডাকাতি, কিন্তু এখানে কিন্তু আরও কিছু বিষয় আছে। 391 ধারা বলা হয়েছে 5 বা ততোধিক ব্যক্তি যদি দস্যুতা করে অথবা দস্যুতার চেষ্টা করে অথবা যারা ঘটনাস্থলে উপস্থিত থেকে সেই দস্যুতায় সহায়তা করে তারাও ডাকাতি করেছে বলে গণ্য হবে। তো সুতরাং ডাকাতির সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত হবে যারা দস্যুতা করে, যারা দস্যুতার চেষ্টা করে অথবা উপস্থিত থেকে যারা সহায়তা করে তারাও ডাকাতি করেছে বলে গণ্য হবে। এভাবে দণ্ডবিধির কিছু কিছু অপরাধের সংজ্ঞা কিন্তু আপনারা আংশিক পড়েন, আর আংশিক পড়লে কি হয়, ওই বিষয়টা সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা হয় না। তো পরীক্ষায় যদি এরকম কোনো প্রশ্ন চলে আসে, বিশেষ করে রিটেনে, তখন কিন্তু আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে। আপনি বিষয়টা উদাহরণটা বুঝতে পারবেন না, প্রবলেমটা আপনি ধরতে পারবেন না। আর এমসিকিউ এর ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে যে অনেক সময় যে বিষয়গুলো আপনি এড়িয়ে যাচ্ছেন, স্কিপ করে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন চলে এসেছে। আপনার পড়া এই ধারাটি, তারপরেও আপনি পারছেন না, কারণ আপনি পড়েছেন আংশিক, সম্পূর্ণভাবে আপনি পড়েননি। এরপর আমরা আলোচনা করব দণ্ডবিধির 405 ধারা ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট। এক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আপনারা আংশিকভাবে এটা পড়েন, প্রায় সবাই এইভাবে পড়ে যে বিশ্বাস ভরে কাউকে কোনো সম্পত্তি দিলে সে যদি সেটা আত্মসাৎ করে তাহলে সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কিন্তু 405 ধারার সংখ্যাটা কিন্তু আরও বড় এবং এখানে কিন্তু আরও বিষয় যুক্ত করা আছে। কি কি বিষয়? এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এন্ট্রাস্টেড উইথ প্রপার্টি অর্থাৎ সম্পত্তিটি যদি বিশ্বাস ভরে কাউকে দেওয়া হয়, অথবা ডমিনিয়ন ওভার প্রপার্টি অর্থাৎ সম্পত্তির উপর যদি আধিপত্য অর্থাৎ আপনাকে দায়িত্ব দেওয়া হলো বা সম্পত্তিটি আপনার নিয়ন্ত্রণাধীন হলো, অথবা যদি কোনো আইনত কোনো চুক্তি আপনি লঙ্ঘন করেন, অথবা কোনো আইনত কোনো চুক্তি আপনি লঙ্ঘন করে কোনো সম্পত্তি কি করেন, নিজে ব্যবহার করেন অর্থাৎ নিজের ব্যবহারে পরিণত করেন অথবা আত্মসাৎ করেন, তাহলে আপনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছিলেন বলে গণ্য হবে। যেমন একটি সিমেন্ট কারখানার সাথে আপনার একটা চুক্তি হলো, দায়িত্ব পেলেন আপনি যে তাদের কাছ থেকে সিমেন্ট নেবেন, আপনি নির্দিষ্ট একটা কাজে ব্যবহার করবেন, যে সিমেন্টগুলো আপনার ব্যবহার হবে না সেগুলো আপনি তাদেরকে ফেরত দিবেন, এটা হচ্ছে চুক্তি। কিন্তু আপনি ফেরত না দিয়ে কি করলেন, আপনি সেটা নিজের ব্যবহারে পরিণত করলেন অথবা আপনি বিক্রি করে দিলেন অর্থাৎ আত্মসাৎ করলেন, তখনও কিন্তু আপনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছিলেন বলে গণ্য হবে। এটা সব ধরনের চুক্তির ক্ষেত্রে না, এটা চুক্তির প্রকৃতিটা দেখতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে শুধু সম্পত্তির বিশ্বাস ভরে দেওয়ার ক্ষেত্রে কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধ হচ্ছে না, এখানে আনুষঙ্গিক আরও কিছু বিষয় যুক্ত করা আছে। এরপর আমরা আলোচনা করব 420 ধারা। 420 ধারা যা উল্লেখ করা আছে সেটা কি, যে 420 ধারা আমরা জানি যে প্রতারণামূলকভাবে সম্পত্তি যদি হস্তান্তর করা হয় তাহলে শাস্তি হচ্ছে 7 বছর কারাদণ্ড। 7 বছর কারাদণ্ড হলে ওই অপরাধটি কিন্তু জামিনযোগ্য। তো এটা খেয়াল করবেন, 7 বছর কারাদণ্ড কিন্তু অপরাধটি জামিনযোগ্য, 420 ধারার অপরাধ জামিনযোগ্য, এই বিষয়টা মনে রাখবেন। এরপর আমরা আলোচনা করব 464 ধারা, যেখানে আপনার বলা আছে ফলস ডকুমেন্ট অর্থাৎ মিথ্যা দলিল প্রণয়ন করার কথা। এই মিথ্যা দলিল প্রণয়ন অপরাধ নাকি অপরাধের উপাদান? যেমনটা আমরা অ্যাবডাকশনে বলেছিলাম, একই রকম বিধান। মিথ্যা দলিল তৈরি হচ্ছে অপরাধের উপাদান। কোন অপরাধের? জালিয়াতি অপরাধের অর্থাৎ ফরজারি অপরাধের উপাদান হচ্ছে মিথ্যা দলিল তৈরি করা। তো মিথ্যা দলিল 464 ধারায় আছে
এটা শাস্তিযোগ্য কোনো অপরাধ না। আপনি মিথ্যা দলিল তৈরি করলে আপনি শাস্তি পাবেন না। সেটা যখন আপনি নির্দিষ্ট কিছু উদ্দেশ্য যেটা জালিয়াতি হয়ে যায়, অর্থাৎ নির্দিষ্ট কিছু উদ্দেশ্য যখন আপনি তৈরি করবেন এবং সেটা ব্যবহার করবেন, তখন সেটা হয়ে যাবে জালিয়াতি। আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান, আমার ভাই একজন বিসিএস ক্যাডার মহিদুর রহমান। আমি কি করলাম, চাকরির আবেদনপত্রে মহিদুর রহমানের সিল দিয়ে আমি স্বাক্ষর করে দিলাম। আমি এখানে জালিয়াতি করেছি, একটা মিথ্যা দলিল আমি যে সত্যায়িত করলাম সেটা কিন্তু সঠিক না, সঠিক সত্যায়িত না। এই দলিলটি মিথ্যা দলিল হিসেবে বিবেচিত হবে এবং আমি জালিয়াতি করেছি বলে গণ্য হবে। কিন্তু আমি যদি চাকরির আবেদন এটা না করে আমি আমার বাসায় বসে আমার খাতা, এমনি যে নর্মাল যে খাতা আছে সে খাতা আমি সিল মেরে স্বাক্ষর করলাম, এটা কিন্তু অপরাধ হবে না, কারণ আমি এটা মিথ্যা দলিল। আমি মহিদুর রহমান না, আমি মাসুদুর রহমান, কিন্তু এটা তো আমি কোনো খারাপ উদ্দেশ্যে এটা প্রস্তুত করিনি, আমি কোনো কিছুতে ব্যবহার করিনি এটা, তো সুতরাং সেটা হবে মিথ্যা দলিল তৈরি। তো মিথ্যা দলিল তৈরি অপরাধ নয়, এটা হচ্ছে অপরাধের উপাদান। আর আমরা সর্বশেষে যে ধারাটা আলোচনা করবো সেটা হচ্ছে 511 দণ্ডবিধির শেষ ধারা। এটা 511 ধারা অনুযায়ী আমরা জানি যে কোনো ব্যক্তি যদি আপনার কোনো অপরাধের চেষ্টা করে, সেই চেষ্টার শাস্তি যদি দণ্ডবিধিতে উল্লেখ না থাকে, তাহলে ওই অপরাধের যে শাস্তি তার অর্ধেক শাস্তি হবে। এই বিষয়টা আমরা জানি, কিন্তু এখানে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হলো না। অর্থাৎ ওই অপরাধের যে কারাদণ্ড, সেই কারাদণ্ডের অর্ধেক কারাদণ্ড হবে। আর অর্থদণ্ডের ক্ষেত্রে বলেছে ওই অপরাধের যে অর্থদণ্ড সেই অর্থদণ্ডই হবে অথবা উভয়দণ্ড হবে। আমি বিষয়টি বুঝিয়ে বলছি। যেমন আঘাত করার শাস্তি হচ্ছে 323 ধারায়। এখন কোনো ব্যক্তি যদি আঘাত না করে আঘাতের চেষ্টা করে, আঘাতের চেষ্টার শাস্তি কিন্তু দণ্ডবিধিতে উল্লেখ করা হয়নি, তাহলে তার কি হবে? 511 ধারা অনুযায়ী শাস্তি হবে। এখন আঘাতের শাস্তি হচ্ছে অনধিক 1 বছর কারাদণ্ড অথবা অনধিক 1000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। তাহলে 511 ধারা অনুযায়ী আঘাতের চেষ্টার শাস্তি কি দিবে? চেষ্টার শাস্তি দিতে হবে অনধিক 6 মাস কারাদণ্ড, কারণ অর্ধেক, 1 বছর অর্ধেক হবে। কিন্তু অর্থদণ্ড কিন্তু অর্ধেক হবে না, অর্থদণ্ড ওই 1000 টাকা পর্যন্তই দেওয়া যাবে। উভয়দণ্ড দিলেও একই বিধান, অনধিক 6 মাস কারাদণ্ড অথবা অনধিক 1000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। অর্থাৎ আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি যে অর্ধেক শাস্তির যে বিষয়টা বলা আছে সেটা শুধু কারাদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থদণ্ডের ক্ষেত্রে কিন্তু অর্ধেক হবে না। অর্থদণ্ডের ক্ষেত্রে যে অর্থদণ্ড প্রদানের নির্দেশ আছে সেটাই হবে। দণ্ডবিধির আমরা এমন কিছু ধারা আলোচনা করলাম যে ধারাগুলো থেকে সাধারণত আপনারা পড়েন কিন্তু ভুলভাবে পড়েন, অথবা পড়ার পর আপনারা অনেক কিছু স্কিপ করে যান বা বুঝে উঠতে পারেন না বা গুরুত্ব দেন না, অথচ গুরুত্ব দেওয়া উচিত। সেই ধারাগুলো আলোচনা করলাম। এরকম দণ্ডবিধির আমরা আরও অনেকগুলো ধারা নিয়ে এরকম আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা পরবর্তী ভিডিওগুলোতে আমাদের সেই আলোচনাগুলো দেখতে পাবেন। তার আগে আপনাদের একটা ছোট্ট নোটিশ দিই। বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য 1 নভেম্বর থেকে বোনাফাইড ল একাডেমি একটি স্পেশাল কোর্স চালু করতে যাচ্ছে। সেই স্পেশাল কোর্সটি হবে স্পেশাল সাজেশনের ভিত্তিতে স্পেশাল যে নোট, সেই নোটের আলোকে। অর্থাৎ বোনাফাইড ল একাডেমি কর্তৃক প্রকাশিত স্পেশাল নোট, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা এই নোটটি প্রস্তুত করেছি একটা স্পেশাল সাজেশন তৈরি করে। সেই সাজেশনে যে ধারা বিধি অনুচ্ছেদগুলো আমরা দিয়েছি সেটা আলোকে আমরা এই নোটটি তৈরি করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে নোটটি দেখতে পাচ্ছেন, এই নোটটি আমরা স্ক্রিনে দেখাবো আপনাদের, অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে যখন ক্লাস নেওয়া হবে সেই ক্লাসে এই নোটটি দেখানো হবে আপনাদের স্ক্রিনে। এই নোটের আলোকে আমরা ক্লাসগুলো সাজিয়েছি। নোটের মূল বৈশিষ্ট্যটা কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে প্রত্যেকটি আইন থেকে এই গাদা গাদা ধারা বিধি অনুচ্ছেদ পড়ার প্রয়োজন হবে না। যে ধারাগুলো পরীক্ষায় আসে, যে ধারাগুলো থেকে প্রশ্ন আসে, যে ধারাগুলোর আবার সব অংশটুকু কিন্তু গুরুত্বপূর্ণ না, একটা ধারার কিছু বিষয় গুরুত্বপূর্ণ, কিছু বিষয় গুরুত্বপূর্ণ না। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমরা শুধু সেই বিষয়টুকু এখানে রেখেছি। ইনশাল্লাহ আপনারা এই নোট থেকেই প্রশ্ন কমন পেতে পারেন, কারণ আমরা চুলচেরা বিশ্লেষণ করে যে ধারাবিধি অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা আপনাদের জন্য দিয়েছি। তো সুতরাং আপনারা যখন এই নোটটি পড়বেন, আবার আমাদের ক্লাসগুলো যখন করবেন, তখন কিন্তু আপনাদের চর্চাটা খুব ভালো মতো হয়ে যাবে। অর্থাৎ আপনারা আমাদের এই কোর্সে পাচ্ছেন আমাদের এই স্পেশাল নোট এবং 16টি ক্লাস। ক্লাসগুলো জুম মিটিংয়ের মাধ্যমে হবে, সবগুলো ক্লাস রেকর্ড করা থাকবে। আপনি ক্লাস মিস করলেও কি করতে পারবেন? ক্লাস রেকর্ডিং শুনতে পারবেন। ভর্তির শেষ সময় হচ্ছে 20 অক্টোবর, কারণ আমরা মাত্র 100 জনকে নিতে পারবো। আমাদের জুম মিটিংয়ে যে লিমিটেশন আছে সেই লিমিটেশনের কারণে আমরা 100 জনকে নিতে পারবো, এর বেশি নিতে পারবো না। তো ভর্তি হতে হলে 20 অক্টোবরের মধ্যে মাত্র 2000 টাকা কোর্স ফি দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। আর ভর্তি হওয়া মাত্রই আপনারা এই লেকচার শিটটি পেয়ে যাবেন, অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই লেকচার শিটটি আমরা আপনাদের কাছে
পাঠিয়ে দিব। আপনারা পড়তে থাকবেন। আর 1 নভেম্বর থেকে যে ক্লাস শুরু হবে, নির্দিষ্ট শিডিউল মেনটেন করে ক্লাসগুলো হবে রাত 9টায়। সবগুলো ক্লাস জুম মিটিংয়ের মাধ্যমে হবে এবং রেকর্ড করা থাকবে। আর আপনি যদি শুধু এই নোটটি সংগ্রহ করতে চান, আপনার ব্যস্ততার জন্য আপনি ক্লাস করতে পারবেন না, আপনি শুধু নোটটি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নম্বরে আপনি যোগাযোগ করে বিকাশ বা নগদের মাধ্যমে মাত্র 1000 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই লেকচার শিটটি সংগ্রহ করতে পারবেন। আমি বিশ্বাস করি এই লেকচার শিটটি আপনাদের অনেক কাজে লাগবে, কারণ 29 নভেম্বর পরীক্ষা। আপনার হাতে এখন ওই রকম সময় নেই যে আপনি এখন রিসার্চ করবেন, গবেষণা করবেন, সব ধারাবিধি অনুচ্ছেদগুলো পড়বেন। এই সময় আপনার হাতে নেই। আপনাকে এখন পাস করতে হবে। আপনাকে পাস করতে গেলে এখন কৌশলী হতে হবে। আর এই কৌশলী হতে গেলে আপনাকে আগে কি দরকার? আপনার জন্য দরকার হচ্ছে একটি প্রপার গাইডলাইন এবং কি পড়বেন কি পড়বেন না, কতটুকু পড়বেন, একটা ধারার কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়টা বুঝতে পারা। যেমন ফৌজদারি কার্যবিধির 250 ধারায় যে তথ্যগুলো আসছে এর সবগুলো কি আপনি পড়বেন? না, আপনি সবগুলো পড়বেন না। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই পড়বেন। আর এই ততটুকু আপনি কিভাবে নির্ধারণ করবেন? এখন তো আপনি নির্ধারণ করতে গেলে আপনাকে তো পুরো ধারাটা আগে পড়তে হবে, পড়ে তারপর না আপনি সিলেক্ট করবেন। সেই সময় আপনার হাতে আছে না, সেই সময় আপনার হাতে নেই। এই জন্য আপনাদের কাজটাকে আমরা সহজ করে দিয়েছি। আপনাদের জন্য আমরা এই সাজেশন প্রস্তুত করেছি এবং সাজেশনের আলোকে স্পেশাল নোট তৈরি করেছি। আর আমি বিশ্বাস করি আপনারা এই ক্লাসগুলোর মাধ্যমে এবং এই নোটের মাধ্যমে উপকৃত হবেন। তো যারা ভর্তি হতে ইচ্ছুক 20 অক্টোবরের মধ্যে ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ক্লাসে, বিস্তারিত আলোচনা হবে সেখানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।